20 বছর পর কলেজের রিইউনিয়নে দেখা হয় একসাথে পড়া সব বন্ধুদের, যাদের কারোর সাথে কারো যোগাযোগ থাকলেও বেশিরভাগের সাথেই অনেক বছর পরে দেখা। রিইউনিয়নটা হোস্ট করেছে তাদের ক্লাসের সব থেকে বড়লোক বন্ধু, কিন্তু বিপত্তি বাধে যখন সেই বন্ধুকেই পাওয়া যায় পরদিন মৃত অবস্থায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে তার কোনো ক্লাসমেটই তাকে ফোন করেছে। তো শেষ পর্যন্ত কি হয়, আসল খুনি কি ধরা পড়ে? এটা জানতে হলে দেখতে হবে এই মুভিটি। হ্যালো বিউটিফুল পিপল, সিনেরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক 2024 সালে মুক্তিপ্রাপ্ত মার্ডার মিস্ট্রি মুভি রিইউনিয়ন। মুভি শুরুতে দেখা যায় রে এবং এভান নামে দুই বন্ধু গাড়িতে করে যাচ্ছে তাদের কলেজ রিইউনিয়নে। এভান পুলিশ অফিসার হওয়াতে তারা দুজনেই পুলিশ কারে করেই যাচ্ছে। তাদের রিইউনিয়ন হোস্ট করছে তাদের ক্লাসমেট এবং ওই রিজভিউ শহরের অন্যতম ধনী ম্যাথিউ। গাড়িতে করে যাওয়ার সময় তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে রে হচ্ছে বিন্দাস এক্সট্রোভার্ট টাইপের একজন মানুষ। সে খুব একটা হাইফাই কিছু করে না, কিন্তু সে তার লাইফ নিয়ে খুবই সন্তুষ্ট। অপরদিকে এভান বেশ লাজুক এবং ইন্ট্রোভার্ট প্রকৃতির। রাস্তায় স্পিড সীমা অতিক্রমের জন্য তারা এক মেয়ের গাড়ি আটকালে দেখে সেই মেয়ে আর কেউ না, তাদের ক্লাসমেট জ্যাসমিন, যে কিনা এখন একজন সাংবাদিক এবং সেও ওই পার্টিতেই যাচ্ছিল। জ্যাসমিন আর এভানের কলেজ লাইফে একটা হিস্ট্রি থাকলেও সেটা কখনোই এগোয়নি। তাই সুযোগ বুঝে রে এভানকে কনভিন্স করতে থাকে যেন সে এইবার জ্যাসমিনের সাথে কোনো একটা সম্পর্কে জড়ায়। কিন্তু এভান তো অনেক লাজুক, তাই সে বারবার করেই রেকে বলতে থাকে, তুমি এসব কিছু বলো না, এমন কিছুই আমি করতে পারবো না। তখন রে বলে, এভান তোমাকে দিয়ে কিছুই হবে না। সে এভানের টিন্ডার প্রোফাইল জোর করে দেখে আর সেখানে থাকা প্রোফাইল পিকচারটা দেখে তাকে টিজ করতে থাকে, কারণ সেই ছবিটা ছিল একটা হ্যালোউইন পার্টির ছবি, যেটাতে সে বাদেও আরো একটা মেয়ে এবং তার ছেলে হ্যালোউইনের সাজে রয়েছে। তো এরপর তারা তিনজন পার্টিতে পৌঁছালে রে আবারও এভানকে বলে, তোমাকে আজ দারুণ হ্যান্ডসাম লাগছে, প্লাস তোমার নতুন পারফিউমটাও অনেক জোস, তাই তোমার আজ কিছু করাই উচিত। কিছু বলতে কি বোঝাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বাড়ির ভেতরে আসলে তাদের ক্লাসমেট এবং রিইউনিয়ন যার বাড়িতে হচ্ছে সেই ম্যাথিউ তাদের ওয়েলকাম করে। ম্যাথিউর কালেকশনে তাদের কলেজ লাইফের অনেক অদেখা ছবি তারা দেখতে পায় এবং এই নিয়ে তারা টুকটাক কথা বলতে থাকে। তখন জ্যাসমিন ম্যাথিউকে জিজ্ঞাসা করে, এত বড় পার্টি দিচ্ছ, তোমার বউ বাচ্চা কই? তখন ম্যাথিউ জানায় এই পার্টি দেবে বলে তার বউ বাচ্চা পাশের শহরে তার শ্বশুর বাড়ি গেছে। রে তাদের হিস্ট্রি টিচার মিস্টার বাকলির সাথে কথা বলে। ক্লাস রিইউনিয়নে স্টুডেন্টদের সাথে শুধু একজনই টিচার, এটা দেখে সে বেশ আশ্চর্যই হয়। ঠিক তার পরপরই আরো আশ্চর্যের একটা ঘটনা ঘটে। ভিভিয়ান নামে তাদের এক ক্লাসমেট এভানের কাছে আসে, কিন্তু এভান তাকে ঠিক চিনতে পারে না। তখন ভিভিয়ান বলে তার সবার কথাই মনে আছে আর বলে, তুমি ভালো ছেলেগুলোর ভেতরই ছিলে, তাই তোমাকে ছাড় দেওয়া হবে। এর মানে জানতে চাইলে সে এভানকে আর কিছুই বলে না, শুধু বলে কিছুক্ষণের ভেতরেই শো শুরু হবে। এর সাথে সাথেই সেখানে রে চলে আসে আর এভানকে জানায় পার্টিতে মেগানও এসেছে। মেগান হচ্ছে রেয়ের প্রাক্তন প্রেমিকা এবং তাদের ব্রেকআপ খুব বাজেভাবে হয়েছিল। তারা দুজন দুজনাকে একদমই দেখতে পায় না। রে বলে, দেখো কিভাবে ম্যাথিউর সাথে ফ্লার্ট করছে মেগান, আমি যাই পাশে যে শুনে আসি ওরা কি বলছে। তাই বলে সে বারে এসে মেগান আর ম্যাথিউর পাশে এসে দাঁড়ায়। আর তখন মুভির অন্যতম প্রধান চরিত্র অ্যামান্ডা সেখানে আসে। অ্যামান্ডা তাদের ক্লাসের প্রেসিডেন্ট ছিল এবং বর্তমানে সে রাজনীতির সাথে জড়িত। সে ইভেন এবার কংগ্রেসের পক্ষ থেকে ভোটেও দাঁড়াবে। তাদের কনভারসেশন থেকে বোঝা যায় অ্যামান্ডা এক সময় কি ধরনের মানদাঙ্গা মেয়ে ছিল। এই সবের মাঝে ম্যাথিউ এসে বলে তার ওয়াইফ ভিডিও ফোনে সবাইকে উইশ করতে চায়। লিসা, ম্যাথিউর ওয়াইফ, সবাইকে বলে তারা যেন অনেক মজা করে আর সাবধানে বাড়ি যায়, যেহেতু তুষার ঝড়ের একটা সম্ভাবনা আছে। সে আরো বলে যদি তেমন কেউ মনে করে তো তাদের বাড়িতেই থেকে যেতে পারে, কারণ তাদের বাড়িতে অনেকগুলো গেস্ট রুম রয়েছে। এরপর গান বাজনা শুরু হলে জ্যাসমিন এভানকে টেনে নিয়ে যায় ডান্স ফ্লোরে। সেখানে সে এভানের টিন্ডারের ছবি নিয়ে রের মতোই তাকে টিচ করে জানায় যে সে এখনো সিঙ্গেল আছে। অন্যদিকে মেগান আর ম্যাথিউকে ডান্স করতে দেখে রের হিংসা হয় আর সে মেগান আর ম্যাথিউর মাঝে চলে আসে শয়তানি করে, যাতে তারা নাচতে না পারে। এই কাণ্ড দেখে মেগান অনেক বেশি রেগে যায়। সে রের হাত মুচড়ে ধরে। রেও তাকে সোশিওপ্যাথ বলে গালি দেয়। তখন মেগান আবার তাকে মারতে গেলে এভান মাঝখানে এসে দুজনকে থামায়। এর মাঝে ভিভিয়ান নামের ওই মেয়েটি বলে ওঠে তার কিছু বলার আছে। সে তখন বলে, তোমাদের কারো কি আমার কথা মনে আছে? ম্যাথিউ, দেখো তুমি আমাকে সবসময় বলতে আমাকে দিয়ে কিছুই হবে না। আজ আমি ভালো আছি, প্রতিষ্ঠিত হয়েছি। যে ছোট্ট পাখিটিকে তোমরা হাত দিয়ে পিষে মেরে ফেলতে চেয়েছিলে সে আজ সোনার হাঁসে রূপান্তরিত হয়েছে। তাই বলছি তুমি যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে। এই বলার সাথে সাথেই লাইট অফ হয়ে যায়। তখন ম্যাথিউ সবাইকে প্যানিক করতে মানা করে, বলে সে এখনই লাইট আনার ব্যবস্থা করছে।
এরপর ম্যাথিউ এভানকে নিয়ে গ্যারেজে আসে এবং সেখানে বিদ্যুতের মেইন লাইনটি জ্বালিয়ে দেয়। সেখানে ম্যাথিউ এভানকে তার হাই স্কুলের ফুটবল টিমের মাস্কটটা দেখায় আর বলে এটা সে অনেক আগেই ম্যানেজ করে রেখেছে এবং আজ এটা পরে এসে সবাইকে চমকে দেবে। তাই বলে সে ড্রেস চেঞ্জ করার জন্য তার রুমে চলে যায় আর এভান পার্টিতে ফিরে আসে। এর কিছু পরে ম্যাথিউ মাস্কট পরে পার্টিতে আসে এবং সবার সাথে নাচানাচি করে। রাত গভীর হলে অনেক তুষারপাত শুরু হয়, তাই বেশিরভাগ সবাই পার্টি শেষ করে বাড়ি ফিরে যায়। পরদিন জ্যাসমিনের ঘুম ভাঙলে সে ম্যাথিউর রুমে যায় এবং দেখে ম্যাথিউকে কেউ একজন গুলি করে বিছানায় ফেলে গেছে। জ্যাসমিনের চিৎকার শুনে সবাই রুমে দৌড়ে আসে। তারা কেউই কিছু বুঝতে পারে না কিভাবে কি হলো। টেলিফোন করতে গেলে দেখে তুষারের কারণে লাইন ডেড হয়ে আছে আর তাদের কারোর ফোনেই নেটওয়ার্ক কাজ করছে না। বাড়ির ওয়াইফাই লাইনটাও কেউ একজন বেসিনের পানিতে চুবিয়ে নষ্ট করে রেখেছে। জ্যাসমিন তার ফোন চেক করে বলে ম্যাথিউ রাত 4টার সময় তাকে মেসেজ দিয়েছে। কি মেসেজ দিয়েছে সবাই জানতে চাইলে সে অস্বস্তি বোধ করে। তার অস্বস্তি দেখে অ্যামান্ডা বলে ওঠে, ম্যাথিউ কি তোমাকে বাজে ছবি পাঠিয়ে মেসেজ দিয়েছে? তখন জ্যাসমিন বলে, তুমি কি করে জানলে? উত্তরে অ্যামান্ডা বলে, ম্যাথিউ তাকেও একই সময়ে মেসেজ দিয়েছে, তার মানে সে ওই রাতে পুরোপুরি মাতাল অবস্থায় ছিল। কি করা যায় তারা কেউ ভেবে বের করতে পারে না। তাদের আসলে সেই মুহূর্তে কিছু করারও নেই, কারণ বরফের কারণে গাড়ি চালানো তো সম্ভবই না আর পায়ে হেঁটে শহরে পৌঁছানো তো অনেক দূরের কথা। এভান তার পুলিশ কারে এসে দেখে কোনোভাবে তার রেডিও কানেক্ট করতে পারে কিনা, কিন্তু সেখানেও সে কোনো সিগন্যাল পায় না। রে দেখে কোনোভাবে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় কিনা, কিন্তু সেটাও পাওয়া যায় না। তখন তারা ঘরে ফিরে আসে। এভান বলে, কেউ কি জানো কাল রাত কতটা নাগাদ তুষার ঝড় থেমেছে? তখন সবাই বলে রাত 3টা নাগাদ হয়তো। ম্যাথিউ মাতাল অবস্থায় জেসমিন এবং অ্যামান্ডাকে মেসেজ দিয়েছে রাত 4টায়, তার মানে রাত 4টার সময়ও ম্যাথিউ বেঁচে ছিল। আর রাত 3টায় যদি ঝড় থেমে থাকে তো ম্যাথিউর খুনি খুন করে যাবার সময় বরফে তার গাড়ি বা পায়ের ছাপ কিছু একটা পড়বে, কিন্তু বাইরে কোনো পায়ের ছাপ বা গাড়ির দাগ নেই। তার মানে রাত 3টার পরে কেউ আর এই বাড়ি থেকে বের হয়নি, তাই ম্যাথিউর খুনি বাড়িতেই আছে। আর তার মানে দাঁড়ায় তাদের মধ্যে কেউ একজন ম্যাথিউর খুনি। তখন সবাই সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে থাকে আর অ্যামান্ডা একটা ছুরি নিয়ে বলতে থাকে, আমি শিওর এটা ভিভিয়ানের কাজ, কারণ কাল রাতে ও ম্যাথিউকে সবার সামনেই বলেছিল কিভাবে ম্যাথিউ তাকে বুলি করেছে কলেজ লাইফে। ঘরের ভিতরে একটা অস্থির পরিবেশ তৈরি হলে রে এসে সেখানে বাধা দেয় আর বলে, হ্যাঁ হতে পারে ভিভিয়ান কাল রাতে ড্রিঙ্কস করে নেশার ঘরে ম্যাথিউকে ওইসব কথা বলেছে, কারণ সত্যিই ম্যাথিউ তাকে কলেজ লাইফে বুলি করেছিল, কিন্তু তার মানে এই না যে ভিভিয়ানই ম্যাথিউকে খুন করেছে। রে আরো বলে, ম্যাথিউ ছিল এমনই একটা মানুষ যাকে মোটামুটি সবাই অপছন্দ করত। রে আরো বলে, আমার তো মনে হয় ম্যাথিউকে যদি এখানে সব থেকে কেউ বেশি অপছন্দ করে সেটা হচ্ছে এভান, তার মানে এই না যে এভান ম্যাথিউকে খুন করেছে। তখন সবার দৃষ্টি এভানের দিকে ঘুরে যায়। এটা দেখে এভান বলে, হ্যাঁ এটা ঠিক যে ম্যাথিউকে অপছন্দ করতাম, কিন্তু সেটা অনেক আগের কথা, আর করবোই না কেন, ওর জন্য আমার স্পোর্টস কোটার স্কলারশিপটা চলে যায়। তখন জানা যায় কলেজ লাইফে ম্যাথিউ একবার প্র্যাকটিস করতে যেয়ে এভানের হাঁটুর হাড় এমন ভাবে ভেঙে দিয়েছিল যে তা 15 টুকরো হয়ে গেছিল। এভান বলে, আমি ম্যাথিউকে পছন্দ করতাম না, তার মানে এই না যে আমি ওকে খুন করেছি। আসলে আমাদের সবার মাথায় এখন অনেক গরম হয়ে আছে, এভাবে আমরা সবাই সবাইকে সন্দেহ করতে থাকবো। চলো সবাই মিলে কিছু একটা খেয়ে নিয়ে মাথাটা ঠান্ডা করি, কারণ আপাতত আমাদের আর করার কিছুই নেই। খেতে বসে সবার ঠান্ডা লাগলে তাদের মনে পড়ে ম্যাথিউ রুমের জানালাটা খোলা ছিল, তাই এত ঠান্ডা লাগছে। তাই রে আর এভান ম্যাথিউ রুমের জানালাটা বন্ধ করে দেওয়ার জন্য যায়। সেখানে যাওয়ার পর এভান রেকে বলে, খবরদার ভুলেও কিছু টাচ করো না। জানালা আটকে যাওয়ার সময় রে এভানকে দেখায় আলমারিতে একটা বুলেটের ছিদ্র। এভানের মানা করা সত্ত্বেও আলমারিটা রে খোলে এবং নিচে একটা কানের দুল পড়ে থাকতে দেখে। তখন সে এভানকে খাটের তলে চেক করতে বলে, আর শিল্পাকে সে এভানের অলক্ষ্যে কানের দুলটা সরিয়ে পকেটে রেখে দেয়। এভান বলে যে খাটের তলে কেউ নেই। তখন রে বলে, আচ্ছা তোমার মনে হচ্ছে না ব্যাপারগুলো একটু ঘোলাটে? ম্যাথিউ এই তুষার ঝড়ের ভেতর জানালা খুলে কি করছিল, আর কেনই বা আলমারিতে একটা বুলেটের ছিদ্র? তখন এভান বলে, দেখো ভাই, আমি কোনো ইনভেস্টিগেটর নাই, আমি এসব ঝামেলা জড়াতে চাই না। তারপরও রে খুব করে বলতে থাকে যে দেখো সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, আমাদের কিছু একটা করা উচিত। এসব অনেক কিছু বলার পর এভান রাজি হয় প্রাথমিকভাবে তদন্ত করতে। তাই তারা নিচে যেয়ে সবাইকে সে কথা বলে এবং ঠিক হয় তারা প্রথমে একে অন্যের পকেট চেক করবে।
তারপর সবাই মিলে সবার ঘর সার্চ করবে। পকেট চেক করার সময় এভান রের পকেটে কানের দুল পায়। এটা কোথায় পেয়েছে জিজ্ঞাসা করলে রে বলে সে কাল রাতে ওটা ডান্স ফ্লোরে পেয়েছে। রে বলে হয়তো কেউ নাচানাচির সময় ওটা খুলে পড়েছে। এরপর সবাই সবার ঘর সার্চ করার সময় একটা ঘটনা ঘটে। অ্যামান্ডা একটা ভিডিও ক্যাসেট সবার অলক্ষ্যে নিয়ে দৌড়ে পালায় এবং সবাই তার পিছু নিলে সে সেই ক্যাসেটটা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু নষ্ট করার আগেই সেখানে সবাই চলে আসে এবং তার কাছ থেকে সেই ক্যাসেটটা কেড়ে নেয়। তারা ক্যাসেটটা চালালে দেখতে পায় সেখানে অ্যামান্ডা কলেজ লাইফে ক্লাস প্রেসিডেন্ট হবার জন্য তার অপোজিশনে দাঁড়ানো মেয়ে প্রার্থীর বাড়ি যেয়ে তার মুখে বাদাম বাটা মেখে দিয়ে আসে। মেয়েটির বাদামে অ্যালার্জি থাকায় তার অ্যালার্জিক রিয়াকশন হয় এবং হসপিটালে ভর্তি হবার জন্য সে আর ইলেকশন করতে পারে না। আর এই পুরো ভিডিওটা শুট করেছিল ম্যাথিউ। তখন অ্যামান্ডা বলে আমি মানছি এটা আমি করেছি, কিন্তু তাই বলে আমি ম্যাথিউর খুন করিনি। তখন রে বলে আসলে কি ঘটনা হয়েছে সবাইকে সত্যি করে খুলে বলো। তখন অ্যামান্ডা বলে কয়েকদিন আগে তার কাছে এই ভিডিওর একটা কপি পাঠায় কেউ একজন এবং তার সাথে নোট ছিল যেখানে লেখা ছিল এই রিউনিয়নে আসতে হবে তাকে এবং ঠিক 10:45 গ্যারেজে যেয়ে ইলেকট্রিক লাইন অফ করে দিতে হবে, তাহলে সে টেপের অরিজিনাল কপি সেখানে পেয়ে যাবে। তাই সে সেই মতোই কাজ করেছে। তার মানে পার্টির মাঝখানে লাইট যে অফ হয়ে গিয়েছিল সেটি অ্যামান্ডার কাজ ছিল, কারণ সে বাধ্য হয়েছিল সেটি করতে ব্ল্যাকমেইলের জন্য। তখন অ্যামান্ডা সবাইকে রিকোয়েস্ট করে এই ভিডিওর কথা যাতে বাইরে ফ্ল্যাশ না হয়। তখন সবাই বলে তুমি যেটা করেছো সেটা অনেক খারাপ কাজ ছিল, কিন্তু এত বছর পর এই পুরনো কাশুন দিয়ে আর কেউ ঘাটতে চায় না। এরপর তারা আবার রের গাড়িতে এসে রেডিও সিগন্যাল পাওয়া যায় কিনা সেটা চেক করে, কিন্তু সিগন্যাল পায় না। তখন তারা রাতটা সেখানেই কাটানো ছাড়া আর কোনো গতি দেখে না। সবাই সবাইকে সাবধানে থাকতে বলে এক একজন এক একটা গেস্ট রুমে ঘুমাতে চলে যায়। এরপর দেখা যায় মাঝরাতে জ্যাসমিন উঠে ম্যাথিউর স্টাডিতে যায় এবং সেখানে কম্পিউটার থেকে কিছু ডকুমেন্ট পেন ড্রাইভে নিয়ে নেয়। কিন্তু ঠিক সেই সময় বাইরে কিসের একটা শব্দ শুনে সে দেখতে আসে আর দেখে সেই ফুটবল টিমের মাস্কট পরা কে যেন দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দৌড়ে পালালে সে মাস্কট পরা মানুষটাও তার পিছু নেয় এবং তাকে কাছে থাকা একটা মোমদানি দিয়ে সজোরে মাথায় আঘাত করে এবং সে চিৎকার করে বেহুশ হয়ে যায়। সবাই জেসমিনের চিৎকার শুনে সেখানে আসে। সকালে জেসমিনের জ্ঞান ফিরলে সবাই তাকে কি হয়েছিল জিজ্ঞাসা করে। সে তখন বলে আমি আসলে সম্পূর্ণ সত্যি কথাটা বলিনি। এখানে সে আসলে ম্যাথিউর ব্যাপারে তথ্য জোগাড় করতে এসেছিল। তার সংবাদপত্র অনেকদিন ধরেই ম্যাথিউর ব্যাপারে তথ্য জোগাড়ের চেষ্টা করছিল। তাদের সূত্র মতে ম্যাথিউ তার অনেক ক্লায়েন্ট যারা তার কাছে টাকা ইনভেস্ট করেছিল তাদের টাকা আত্মসাৎ করেছিল। তাই সে তার ক্যারিয়ারে একটা বড় ব্রেক আনার জন্য এই পার্টিতে এসেছিল ম্যাথিউর ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য। এখানে এসে তেমন কিছু না করলেও ম্যাথিউ খুন হবার পর সে ভেবেছিল এটা তার জন্য ইজি হয়ে গেছে, তাই সে এটা করতে চেয়েছিল। তখন সবাই জিজ্ঞাসা করে সে তেমন কোনো তথ্য পেয়েছে কিনা। তখন উত্তরে জ্যাসমিন বলে ম্যাথিউর গুরুত্বপূর্ণ কিছু ক্লায়েন্টের ভিতরে সে তাদের হিস্ট্রি টিচার মিস্টার বাকলির নাম দেখেছে। তখন সবাই মিলে মিস্টার বাকলিকে চেপে ধরে। তখন মিস্টার বাকলি বলে তোমরা যা ভাবছো তেমন নয়, এটা সত্যি যে আমার সব লাইফ সেভিংস আমি ম্যাথিউর কাছে ইনভেস্ট করেছিলাম এবং ম্যাথিউ সেটা সম্পূর্ণই মেরে দিয়েছে এবং আমি তার উপরে অনেক রাগও হয়ে আছি, কিন্তু তার মানে এই নয় যে আমি রাগের বশে তাকে খুন করেছি। এসব বাকবিতণ্ডার ভেতর ভিভিয়ান জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা গাড়ির পেছনের ডিকি খোলা, যেটা কাল রাতেও খোলা ছিল না। কি আছে দেখতে রে আর এভান সেখানে গেলে দেখে গাড়ির ডিকিতে আর কেউ নয় সেই মেগান নামের রের এক্স গার্লফ্রেন্ডের লাশ পড়ে আছে। তখন রুমে এসে সবাই রেকে বলে তোমার পরশুরাতে ওর সাথে ঝগড়া হয়েছিল এবং তুমি ওকে শেষবারের মতো দেখেছো, এটা থেকে কি বোঝা যায়? তখন এভান বলে ওঠে মেগানের কানের দুল তোমার পকেটে কি করছিল রে? তখন রে সত্যি কথাটাই বলে যে সে ওটা ম্যাথিউর আলমারিতে পেয়েছিল, কিন্তু সবাই মেগানকে সন্দেহ করতে পারে ভেবে সে সেটা চুপ করে পকেটে রেখেছিল। এভান এসে রের বুট জুতা খুলে নিয়ে যায় এবং বাইরে মেগানের বডি যে গাড়িতে পাওয়া গেছে সেই গাড়ির কাছে পাওয়া জুতার ছাপের সাথে মিলিয়ে দেখে এবং জুতার ছাপ খাপে খাপে মিলে যায়। এটা বলার পর কারো আর বুঝতে বাকি থাকে না যে এটা রে এর কাজ।
কিন্তু এভান কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না। অন্য সবাই এভানকে বলে রের হাতে হাতকড়া পরাতে, আর সবাই অস্থির হয়ে ওঠে। তখন রে বলে, সবাইকে শান্ত করার জন্য হলেও তুমি আমাকে হাতকড়া পরিয়ে দাও এভান। আর এসবের মধ্যেই বাড়িতে থাকা ফোনটা বেজে ওঠে। সবাই সেখানে দৌড়ে যায় আর দেখে ম্যাথিউ ওয়াইফ ফোন দিয়েছে। সিন এখান থেকে কাট হয়ে যায় আর দেখা যায় রোডে বরফ সরিয়ে ফেলা হচ্ছে আর এভান রেকে হ্যান্ডকাফ পরিয়ে নিচে নিয়ে আসছে। এভান রেকে বলে, তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো একটা উপায় বের করব, কারণ আমার মন কিছুতেই মানছে না যে তুমি এই কাজ করেছো। ড্রয়িং রুমে এসে তারা দেখে লিসা মানে ম্যাথিউর ওয়াইফ এবং একজন পুলিশ অফিসার সেখানে উপস্থিত আছে। কিন্তু হঠাৎ করেই পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে রে সবাইকে বলে, চুপ করে বসো এবং মন দিয়ে আমার কথা শোনো। আমি জানি তোমরা সবাই ভাবছো আমি খুনগুলো করেছি, কিন্তু এটা মোটেও সত্য না। এখানে বসা সবাই ম্যাথিউকে অপছন্দ করত, তাই যে কারো পক্ষে এটা করা সম্ভব, কিন্তু আমার দেখতে হবে সব থেকে জোরালো মোটিভ বা উদ্দেশ্য কার ছিল। রে আরো বলে, খুনি ইচ্ছা করেই রিউনিয়নের দিনটা বেছে নিয়েছে, যাতে করে সবাই আসে এবং ম্যাথিউর সাথে সবার সম্পর্ক অত ভালো না থাকায় সবাইকেই সাসপেক্ট মনে হয়। তখন রে বলে, চলো প্রথম থেকে সবগুলো আবার ভালোভাবে ভেবে দেখি। কিছু ব্যাপার প্রথম থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। যেমন গভীর রাতে তুষার ঝড়ের ভেতর ম্যাথিউ কেন জানালা খুলেছিল, কেনই বা আলমারিতে একটা বন্দুকের গুলির চিহ্ন, আর কেনই বা আমরা কেউ কোনো গুলির আওয়াজ পেলাম না। এখন আমি তোমাদের বলছি আসলে ওই রাতে কি হয়েছিল। এই খুনটা আর কেউ নয়, ম্যাথিউর ওয়াইফ লিসা করেছে। সবাই একসাথে চমকে লিসার দিকে তাকায়। লিসা বলে ওঠে, তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমি কেন এই কাজ করতে যাব? তখন রে বলে, ওই রাতে ম্যাথিউ যখন তার ড্রেস চেঞ্জ করে ফুটবল টিমের মাস্কটটা পরার জন্য তার ঘরে যায়, তখন লিসা তাকে গুলি করে মেরে ফেলে এবং যাতে মৃত্যুর সময় ঠিকভাবে ধরা না যায় তাই জানালা খুলে রাখে, যাতে ডেড বডিটা ঠান্ডায় জমে যায়। তখন সবাই বলে ওঠে, তুমি কি ভুলে যাচ্ছ মার্ডারের রাতে লিসা পাশের শহরে ছিল? উত্তরে রে বলে, পাশের শহর যেখানে লিসা ছিল সেটা এখান থেকে 1 ঘন্টারও কম সময় লাগে যেতে। তো এটাই লিসা ইউজ করেছে তার অ্যালিবাই হিসাবে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। লিসা এই বাড়ির সবকিছু জানায়, সে অ্যামান্ডার ওই ভিডিওটার কথাও জানতো, তাই সে অ্যামান্ডাকে ব্ল্যাকমেল করে এই বাড়িতে এনে ঠিক একটা নির্দিষ্ট সময় ইলেকট্রিক লাইন কেটে দিতে বলে, যাতে সেই সুযোগে সে সিসিটিভি ফুটেজ এড়িয়ে বাড়িতে ঢুকতে পারে। এরপর সে তাদের বেডরুমে যেয়ে ক্লজেটে লুকিয়েছিল, আর ম্যাথিউ যখন ড্রেস পাল্টাতে যায় তখন ম্যাথিউকে মেরে লিসা সেই মাস্কটের ড্রেসটি পরে নিচে এসে সবার সাথে নাচানাচি করে, তাই সবাই ভাবে ম্যাথিউ নাচছে, কিন্তু আদতে ততক্ষণে ম্যাথিউকে মেরে ফেলা হয়েছে। এটাই তার প্ল্যান ছিল, কিন্তু প্রবলেম হয়ে যায় যখন সে দেখে আলমারির ভেতরে মেগান লুকিয়ে আছে। এর কারণ হচ্ছে তার একটু আগেই মেগান এর আমার সাথে অনেক বড় রকমের একটা ঝগড়া হয়। এ কারণে সে আমাকে জেলাস করার জন্য ম্যাথিউর রুমে যায় ম্যাথিউর সাথে হুকআপের চিন্তা করে। সেখানে সে লিসাকে চুপ করে ঢুকতে দেখে আলমারিতে লুকিয়ে পড়ে এবং আলমারির ফাঁক দিয়ে সে এই খুনটা দেখে। কিন্তু তার ভাগ্য খারাপ, তাই লিসা এটা দেখে ফেলে এবং যেহেতু লিসা কোনো সাক্ষী রাখবে না, তাই সে মেগানকেও মেরে ফেলে এবং মেগানের বডি সরিয়ে খাটের নিচে রাখে। এরপর সে নিচে এসে নাচানাচি করে গ্যারেজে যেয়ে মাস্কটের পোশাকটা খুলে সিসিটিভি ক্যামেরা অফ করে সেখান থেকে চলে যায়। তখন ভিভিয়ান বলে, যদি তাই হয় তাহলে লিসা তো ঝড়ের আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাহলে রাত 4টায় ম্যাথিউর ফোন থেকে অ্যামান্ডা এবং জেসমিনকে কে ওই বাজে ছবি দিয়ে মেসেজ পাঠালো? তখন খুব নাটকীয়তার সাথে রে বলে ওঠে, লিসার সহযোগী। লিসার পক্ষে এই কাজটা একা করা সম্ভব ছিল না, তাই তার একটা সহযোগী ছিল, আর সেটা আর কেউ নয়, আমার বন্ধু এভান। তখন সবার আবার অবাক হওয়ার পালা। এভান বলে ওঠে, এবার তোমার সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। রে বলে, মাথা খারাপ হলেই মনে হয় ভালো হতো। যাই হোক, আমার মতে এভান লিসাকে তার হাজবেন্ডের মোবাইলের পাসওয়ার্ড দিয়ে রাখে, যাতে করে ম্যাথিউ মারা যাবার পরে সে মেসেজ পাঠিয়ে দিতে পারে। তাদের টার্গেট ছিল মৃত্যুর সঠিক সময়টা যেন কেউ বুঝতে না পারে। আরো একটা বিষয় যেটা নিয়ে আমার খটকা লাগছিল, যে
যে আমরা কেন কোনো পুলিশ শব্দ পেলাম না, এর উত্তর হলো আমার বন্ধু পুলিশের এভিডেন্স লকার থেকে একটা সাইলেন্সার সরিয়ে এনেছিল, যেটা দিয়ে লিসা ম্যাথিউকে শুট করে। এভান সেটা আবার আগের জায়গায় রেখে দিলে কেউ কোনোদিন বুঝতেই পারতো না যে সেটা সরানো হয়েছিল। কিন্তু তারপরও অনেক বড় একটা সমস্যা থেকেই যাচ্ছিল, তারা মেগানের ডেড বডিটা কি করবে, কারণ এটা তাদের প্ল্যান ছিল না। তাই লিসাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এবং সে যখন পার্টিতে মাস্কটের পোশাক পরে নাচানাচি করছিল, তার এক ফাঁকে সে এভানকে এই সিচুয়েশন সম্পর্কে বলে দেয় এবং জানিয়ে দেয় যে ডেড বডিটা খাটের নিচে আছে। তাই তো আমি যখন তাকে খাটের নিচে চেক করতে বলেছিলাম, সে চেক করে বলেছিল কিছুই নেই খাটের নিচে। আর মেগানের খুনের দায়ে ফাঁসানোর জন্য সব থেকে বেস্ট ছিলাম আমি, কারণ আমি তার প্রাক্তন প্রেমিক এবং তার সাথে ওই রাতে আমার ঝগড়াও হয়েছে। তাই এভান কাল রাতে মেগানের বডিটা খাটের নিচ থেকে বের করে আমার বুট জুতা পরে সেটা বাইরের গাড়িতে রেখে আসে, যাতে সকালে সবাই আমাকেই দোষী ভাবে। কিন্তু আসার পথে সে জ্যাসমিনকে জাগা অবস্থায় দেখে। উপায় না পেয়ে গ্যারেজ থেকে মাস্কটের ড্রেসটা পরে সে জ্যাসমিনের মাথায় বাড়ি দিয়ে তাকে বেহুশ করে দেয়। জ্যাসমিন, তোমার কি মনে আছে কাল রাতে তোমার মাথায় কি দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল? তখন জ্যাসমিন বলে, হ্যাঁ, একটা মোমদানি দিয়ে। রে বলে, ঠিকই বলেছ। অবাক করার বিষয় হলো ওই মোমদানি দেখে আমার একটা কথা হঠাৎ করেই মনে পড়ে যায়। তোমার ফোনটা বের করো তো জ্যাসমিন, আর এভানের টিন্ডার প্রোফাইলে যাও, দেখো সেখানে এভানের পাশে যে মেয়েটি সে কে। তখন জ্যাসমিন তাই করে এবং বলে ওঠে, আরে এ তো লিসা। জ্যাসমিন ঘরে থাকা সবাইকে ছবিটা দেখায়, তার মানে এভান আর লিসা পূর্ব পরিচিত। রে বলে, শুধু পূর্ব পরিচিতই না, এদের ভিতর একটা সম্পর্ক রয়েছে, তাই এরা দুজন মিলে এই কাজ করেছে। আসলে মোমদানি বাদেও আরো একটা ব্যাপারে আমার সন্দেহ হয়। আজ গোসল করার পর ম্যাথিউয়ের বাথরুম থেকে এভান যে পারফিউমটা ইউজ করেছে, সেটা আর এভানের পারফিউমের ঘ্রাণ একই। তার মানে এভান আর ম্যাথিউ সেম পারফিউম ইউজ করে। এটা একটা ফ্রেঞ্চ পারফিউম এবং তারা দুজনেই সেম পারফিউম ইউজ করাটা আমার কাছে খুবই কাকতালীয় মনে হয়েছে, যদি না এই পারফিউমটার ঘ্রাণ হয়তো লিসার খুব পছন্দের। তখন এভান বলে ওঠে, হ্যাঁ, আমি আর ম্যাথিউ একই পারফিউম ইউজ করি, তো কি হয়েছে? তার মানে এই না যে আমি ম্যাথিউকে খুন করেছি। তোমার কাছে কি প্রমাণ আছে? তখন রে বলে, তোমরা নিশ্চয়ই এ ব্যাপারে ফোনে মেসেজ দেয়া নিয়ে করেছো। তখন এভান তার ফোনটা খুশি মনেই দিয়ে দেয় আর বলে, নাও চেক করে দেখো। পুলিশ অফিসারটা এভানের ফোন চেক করে কিছু না পেলে রে বলে, তুমি নিশ্চয়ই এত বোকা না যে এসব মেসেজ এভাবে রেখে দেবে। মনে আছে তুমি আমাকে সেদিন একটা অ্যাপের কথা বলেছিলে, যেখানে তুমি চাইলেই তোমার মেসেজগুলোকে লুকিয়ে রাখতে পারো। তখন এভানের মুখ কালো হয়ে যায়, কারণ পুলিশ অফিসারটা রে এর দেয়া তথ্য মতো সেই অ্যাপ থেকে তার এবং লিসার মার্ডার নিয়ে যাবতীয় আলাপগুলো বের করে। রে এর খুশি তখন দেখে কে, সে একা একা কেস সলভ করে ফেলেছে। চিৎকার করে লাফাতে থাকে সে, কিন্তু হঠাৎই মনে পড়ে যায় তার বেস্ট ফ্রেন্ডই খুনি। তখন সে চুপ করে যায় আর এভানকে বলে, প্লিজ বলো, আমি যেগুলো বলছি সেগুলো সব ভুল। পরের দিনে দেখা যায় পুলিশ এসে ডেড বডিগুলো নিয়ে যাচ্ছে। এভান আর লিসাকেও পুলিশ হাতকড়া পরিয়েছে। যাবার আগে এভান রে এর কাছে সরি বলে। তখন এভানকে রে জিজ্ঞাসা করে, তুমি কেন এমন করলে? এভান বলে, আমি তোমার মতো সারা জীবন নোবডি হয়ে থাকতে চাইনি, পারলে আমাকে মাফ করে দিও। কিন্তু রে বলে, আমি তোমাকে মাফ করব না। সে আরো বলে, আমি নোবডি হয়ে থাকতেই বেশি পছন্দ করব মার্ডারার হবার থেকে। এই বলে সে এভানের কাছ থেকে বিদায় নেয়। সবাই রে এর অনেক প্রশংসা করে, আর জ্যাসমিন রে কে তার নিউজ পেপারে ইনভেস্টিগেটর হিসেবে একটা জব অফার করে। এরপর সবাই দিনটাকে স্মরণীয় করে রাখতে ম্যাথিউর বাড়ির সামনে একটা ছবি তোলে, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।